আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে তুর্কি ফরাসি প্রতিরক্ষা চুক্তিতে আতঙ্কে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার বাঁকে বাঁকে আমি নতুন তথ্য দেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই চুক্তির ফলে সমগ্র বিশ্বেই একটা শক্তির পরিবর্তন আমরা দেখতে পাবো। ভূমধ্য সাগরের সামরিক ভারসাম্য তৈরি হবে। ফলে তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে এই ধরনের চুক্তি হবে, এটা অনেকের কাছে অকল্পনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এটাই এখন বাস্তবতা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু প্রতিম ইসরায়েল এই মুহূর্তে কোন কর্মপন্থাটি গ্রহণ করবে এর প্রতিবাদে, সেটাও দেখার বিষয়। যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনার ভেতরে প্রবেশ করি। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোমের সাথে ইউরোপীয় প্রযুক্তির স্যাম্পটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য একীভূতকরণ নিয়ে আঙ্কারা ও প্যারিসের মধ্যে চলমান আলোচনায় গ্রিসের প্রতিরক্ষা ও রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন নতুন গতি পাওয়ায় একে নিজেদের নিরাপত্তার জন্য বড় ধাক্কা এবং ফ্রান্সের পক্ষ থেকে কৌশলগত বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে এথেন্স। তুরস্ক ও ফ্রান্সের এই সম্ভাব্য চুক্তিকে গ্রিসের সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করেছে। গ্রিসের প্রভাবশালী সংবাদ মাধ্যম পেন্টা পোস্টোগামা তাদের প্রথম পৃষ্ঠার সংবাদে এই আলোচনাকে ফ্রান্সের পক্ষ থেকে একটি বড় ধরনের বিশ্বাস ভঙ্গ হিসেবে চিত্রিত করা হয়েছে। গ্রিক বিশ্লেষকদের মতে এই অংশীদারিত্ব এথেন্স ও প্যারিসের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে সরাসরি হুমকির মুখে ফেলবে, যার অধীনে অতীতে বড় ধরনের অস্ত্র চুক্তি ও যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল। তারা সতর্ক করে বলেছেন যে স্যামটি সিস্টেম স্টিল ডোমের সাথে যুক্ত হলে এজিয়ান সাগরে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে, যা অঞ্চলের সামরিক ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। পূর্ব ভূমধ্য সাগরে নতুন কৌশলগত সমীকরণ এমন এক সময়ে এই চুক্তির গুঞ্জন সামনে এলো যখন ভূমধ্য সাগরে সামুদ্রিক সীমানা এবং জ্বালানি অনুসন্ধান অধিকার নিয়ে দুই ন্যাটো প্রতিবেশী তুরস্ক ও গ্রিসের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। দর্শক, নিজেদের তৈরি স্টিল ডোম নেটওয়ার্কের সাথে ইউরোপীয় ইন্টারসেপ্টর প্রযুক্তি যুক্ত করে দেশীয় প্রতিরক্ষা কর্মসূচিকে আরো শক্তিশালী করতে চায় আঙ্কারা। ফরাসি কর্মকর্তারা এই চুক্তিকে ইউরোপের প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্বের বৈচিত্র্যায়নের একটি বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে অভিহিত করছে। কিন্তু দীর্ঘদিনের মিত্র ফ্রান্সের এই বাস্তববাদী ও বাণিজ্যিক মনোভাব এথেন্সকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে এবং তারা প্যারিসের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সামনে ন্যাটোর রাষ্ট্রপ্রধানদের বৈঠক থাকায় এই খবর এমন সময়কালে দুই দেশের কূটনৈতিক মহলে বাড়তি উত্তেজনা যোগ করেছে। তুর্কি প্রতিরক্ষা প্রতিনিধিরা এই আলোচনাকে একটি রুটিন বা সাধারণ কারিগরি বিনিময় হিসেবে দেখানোর চেষ্টা করলেও গ্রিস তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। দর্শক, বিশ্লেষকদের মতে তুরস্ক ও ফ্রান্সের এই স্যামটি চুক্তি যদি চূড়ান্ত রূপ পায়, তবে গ্রিসকে বাধ্য হয়ে তাদের নিজস্ব নিরাপত্তা সরঞ্জাম ক্রয় কৌশল এবং আঞ্চলিক মিত্রতার সমীকরণ পুনর্বিবেচনা করতে হবে। ন্যাটোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে নিজেদের অবস্থান শক্ত করতে আগামী সপ্তাহগুলোতে আঙ্কারা এবং অ্যাথেন্স উভয় পক্ষ থেকে ব্যাপক লবিং এবং কূটনৈতিক তৎপরতা দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এটা তো বললাম অ্যাথেন্সের কথা, কিন্তু দর্শক, এর ফলে এই ভূমধ্য সাগরে একটা শক্তির ভারসাম্য তৈরি হতে যাচ্ছে। হঠাৎ করেই ফ্রান্স কেন এই ধরনের উদ্যোগটি গ্রহণ করলো? আপনারা জানেন যে ফ্রান্স গত বছর খানেক সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে অ্যাভয়েড করে নিজস্ব নীতিতে চলার চেষ্টা করছে। এই অবস্থান কিন্তু ইউরোপীয় ইউনিয়নের উপরও প্রভাব ফেলেছে। ইউরোপের অধিকাংশ রাষ্ট্রই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকে বিপজ্জনক মনে করছে। ফলে তারা স্বাধীন, স্বতন্ত্র এবং সার্বভৌম নীতির আলোকে পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে চাইছে। এর অংশ হিসেবেই আমরা দেখতে পাচ্ছি যে লেবাননের সঙ্গে ফ্রান্সের দৃঢ় এবং পোক্ত সম্পর্ক।
ইতিমধ্যে ফ্রান্স ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছে যে যদি লেবাননকে আঘাত করা হয় তাহলে সেই আঘাত ফ্রান্সে করা হবে বলে আমরা মনে করব। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে লেবানন ইসরায়েলের মধ্যে যে চুক্তি হওয়ার নানা ধরনের উদ্যোগ বা আমরা প্রচেষ্টা দেখছি, এর পেছনে ফ্রান্সের শক্তিশালী হাত রয়েছে। ফ্রান্স সবসময় লেবাননকে সুরক্ষা দিতে চায়। ইতিমধ্যে লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করবার জন্য ফ্রান্সের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেয়েছে বলেও তেল আবিবের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প বরাবরই রিসেপ তাইয়িপ এরদোয়ানের ভক্ত। তিনি সবসময় বলে থাকেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুরস্ক সঙ্গে রয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের সঙ্গে তুরস্কের একটা ঐতিহাসিক সমন্বিত সামরিক পদক্ষেপ, এটিকে আবার কিভাবে দেখবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? ইতিমধ্যে নেতানিয়াহু তুরস্কের সঙ্গে সম্পর্ককে খারাপ করেছেন। নেতানিয়াহু প্রকাশ্যেই রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন, বলেছেন যে ইরান পরবর্তী সময়ে যদি কারো বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হয় তাহলে সেটি হবে আঙ্কারা। তো ফলে নেতানিয়াহু এবং এরদোয়ানের মধ্যে সম্পর্ক এখন সাপন্যলে এটা তো দৃশ্যমান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের সঙ্গে আঙ্কারার এই ঘনিষ্ঠতাকে কিভাবে দেখছেন সেটাও ধর্তব্যের বিষয়। তো যাই হোক, ফ্রান্স বলি আর গ্রিস বলি অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বলি, এইসব শক্তিশালী রাষ্ট্রের এই যে শক্তির সমীকরণ, এটা নিজস্ব রাষ্ট্রের কৌশলগত সামরিক পরিকল্পনার আলোকেই হচ্ছে। ফ্রান্স দীর্ঘদিন ধরে যে নীতিতে ছিল, মানে পশ্চিমামুখী নীতি, সেই নীতি থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে এখন একটি স্বতন্ত্র অবস্থায় দাঁড়িয়েছে। দেখুন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধে ফ্রান্সের প্রস্তাবনা ছিল যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো একটা স্বতন্ত্র কমিশন করবে। এই কমিশন ইরানের সঙ্গে চুক্তি করবে। সেই চুক্তির আলোকে ইউরোপের রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে ইরান নিরাপত্তা নিশ্চিত করবে। এর জন্য ইউরোপের রাষ্ট্রগুলো ইরানকে অর্থ দেবে। তো দেখুন, তারা সমঝোতামূলক এবং সমন্বয়মূলক সম্পর্ক করতে চায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কেবলই ছড়ি ঘোরাতে চায়। সেই ছড়ি ঘোরাতে গিয়ে এবার কি হলো সেটা তো আমরা দৃশ্যমান ভাবেই দেখলাম, প্রিয় দর্শক। সুতরাং তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে এই যে সামরিক সক্ষমতা নিয়ে বিনিময়, এটা বিরোধী পক্ষকে অবশ্যই কাঁপিয়ে দিচ্ছে এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রপ্রধান হিসেবে রিসেপ তাইয়িপ এরদোয়ানের শক্তিমত্তা এর মধ্য দিয়ে আরো খানিকটা বা এক ধাপ বেড়ে গেল। দর্শক, আমরা দেখছি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে তুরস্ক একটা সমঝোতাকারী বা মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবেই অবস্থান নিয়েছিল, ঠিক। কিন্তু গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে ইরানকে অতুলনীয় অভূতপূর্ব সহায়তা করেছে আঙ্কারা। বিশেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আগ্রহে তেহরানকে সামরিক এবং গোয়েন্দা বৃত্তিতে সক্ষম করে তুলতে বিশেষ সহযোগিতাও করেছেন হাকান ফিদান, যার ফলশ্রুতিতে জানুয়ারি মাসে তেহরানের যে সামরিক এবং গোয়েন্দার ক্ষেত্রে ব্যর্থতা দেখেছে, মে জুনের ক্ষেত্রে আমরা কিন্তু তার ঠিক বিপরীত চিত্র দেখেছি। তো এর পেছনে রাশিয়া এবং তুরস্কের বিশেষ সহযোগিতা রয়েছে। তো সুতরাং মধ্যপ্রাচ্যে তুরস্ক যত প্রভাবশালী হয়ে উঠবে, ইরান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য সেটি মঙ্গলজনক হবে। কারণ তুরস্কের একটা বিশাল শক্তির সমীকরণ এখানে প্রতিষ্ঠিত হওয়া মানে ইসরায়েলের প্রভাব কমে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়া। ন্যাটোভুক্ত এই রাষ্ট্র ইতোমধ্যে সামরিকভাবে যেভাবে এগিয়ে গেছে, নিঃসন্দেহে আগামী 10 বছরের মধ্যে আকাশ স্পর্শী সাফল্য আমরা দেখতে পাবো। ফলে ইসরায়েলের হুমকি, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন, সকল কিছু পেরিয়ে মধ্যপ্রাচ্যে ইউরোপের দ্বার হিসেবে তুরস্ক অনন্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দিনকে দিন। তো আমরা সেই প্রত্যাশায় রয়েছে। ইতিমধ্যে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে ধরনের নিরীক্ষা চালিয়েছে, আগামী দিনে তুরস্কের আকাশ ভেদ করা যে কোনো শক্তিশালী বা পরাশক্তির পক্ষে অনেক কঠিন হবে। সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবার জন্যই কিন্তু তুরস্ক এখন হাত বাড়ালো ফ্রান্সের সঙ্গে, আর ফ্রান্স আনন্দে এটাকে গ্রহণ করলো। ফ্রান্সের সঙ্গে গ্রিসের সম্পর্ক থাকলেও গ্রিসকে খানিকটা থোড়াই কেয়ার করেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এই নতুন শক্তির সমীকরণটি তৈরি করবার ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানতে চাই, আপনারা লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।